ক্লাস শুরু হবে কখন? ওকে ডান। আসসালামু আলাইকুম। একটু ঝামেলা হয়ে গিয়েছিল, বাট আবারও চলে আসছি। আমাদের হচ্ছে প্রায় 2টা কোশ্চেন হচ্ছে সলভ করেছিলাম। আমরা এখন চলে যাব 3 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন। যারা যারা লাইভে আছি সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, কজ আমাদের সিনিয়র অফিসে শুক্রবারের প্রশ্নের আলোকেই সাজানো আমাদের কি আজকের এই ক্লাস, এবং এমসিকিউ গুলো খুবই চমৎকার, যেগুলোর মধ্যে আপনি কিছু একটা পাবেন, খুঁজে পাবেন যে আসলে এমসিকিউ গুলো কি টাইপ, কি আছে এর মধ্যে। দেখেন, পরিষ্কার কোন ধরনের সন্ধি? তৎসম সন্ধি, নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ফার্স্ট একটু আনসার করেন সবাই, যে 3 লিখে আনসার করেন, 3 লিখে আনসার করেন। পরিষ্কার কোন ধরনের সন্ধি? 3 লিখে আনসার করেন। তুফেল নাহিদ ভাই 3-এর 2 লিখেছেন। ওকে, অনিক 2 লিখেছেন। তারপর হচ্ছে আমরা যারা টার্নিং পয়েন্টের পেজে আছি, আমরা ক্লাসটা সুন্দর করে শেয়ার করে দিই। শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখি, শেয়ার ডান লিখি। কমেন্ট একটু দেখা। ওকে, কেউ কেউ আনসার করতেছেন নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, কেউ আনসার করতেছেন তৎসম সন্ধি, কেউ বিসর্গ সন্ধি, কেউ আবার বিশেষ নামে সাধিত ব্যঞ্জন সন্ধি। 3-এর 2, এই যে নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তারপর সাইমা 3-এর 3। তারপর হচ্ছে মুফাজ্জল মিয়া ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনার আনসার রাইট বেশিরভাগই। তারপর সজীব হোসেন 3-এর 2। তারপর হচ্ছে 3-এর 4, সেতু 4। এই সেতু আপু, আপনার তো আনসার ভুল হচ্ছে। যারা পেজে আছে সবাই একটু কমেন্ট করে ফেলি, ফার্স্ট একটু কমেন্ট করে ফেলি। হ্যাঁ, আমাদের 35টা এমসিকিউ আছে। 35টা এমসিকিউ এর পর আমরা কি হট সাজেশন দিয়ে দিব আজকে। পরিষ্কার কোন ধরনের সন্ধি? অনেকেই আনসারটা ভুল করেছেন, অনেকেই আনসার ভুল করেছেন। হ্যাঁ, রাইট আনসার কি দেখেন, আমরা অনেকেই ভাবতেছি মাঝখানে মূর্ধন্য স আছে। কি আছে? মূর্ধন্য স। যেহেতু মূর্ধন্য স আছে সেহেতু এটা কি বিসর্গ সন্ধি, এই টাইপটাই অনেকে ভাবতেছি, কিন্তু না, এটা বিসর্গ সন্ধি হবে না, এটা হবে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। কি হবে? বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, বিসর্গ সন্ধির উদাহরণ যেমন হচ্ছে 3 সরাও। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে বিসর্গ সন্ধি পাবো। 3 সরাও, 3 সরিয়ে আমরা কি দিব? বিসর্গ দিব। এটা কি বলেন তো? বিসর্গ সন্ধি চেনার নিয়ম। 3 সরাও, 3টা স, র, রেফ, ওকার তুলে দিয়ে আমরা কি দেব? বিসর্গ। কিন্তু এখানে হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, 7টা শব্দ আছে। কয়টা বলেন তো? জাস্ট 7টা। 5টা আর 2টা কয়টা বলেন তো? 7টা। এই শব্দগুলো কি কি? উত্থান উত্থাপন, উত্থান উত্থাপন, তারপর কি পরিষ্কার পরিষ্কৃত, তারপর কি সংস্কার সংস্কৃত সংস্কৃতি, সংস্কার সংস্কৃত, তারপর কি বলেন তো? সংস্কৃতি। তাহলে এই 7টা শব্দ কি বলেন তো? বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই 7টা শব্দ কি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, যে কোনো একটা চলে আসতে পারে। এখন এটাই পরীক্ষা চলে আসলো, আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাব যে পরিষ্কার কি বিসর্গ সন্ধি নাকি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, সো এই জন্য আমি কি 7টা শব্দ আলাদা লিখে দিলাম। সবাই একবার আমার সাথে বলেন, উত্থান উত্থাপন, পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত সংস্কৃতি। বলেন উত্থান উত্থাপন,
পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত সংস্কৃতি। তাহলে এই 7টা শব্দ কি বলেন তো? বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। আমরা কি 3 নম্বর কোশ্চেনের আনসার কি ভালো করে বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একবার করে ইয়েস লিখি, সবাই একবার করে ইয়েস লিখি। চলে গেলাম 4 নম্বর কোশ্চেন। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য। ঠিক আছে, একদম বুঝে শুনে আনসার করবেন, বুঝে শুনে আনসার করবেন। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য নাকি জটিল বাক্য? 4 লিখে আনসার দিন। 4-এর 2, 4-এর 1, তারপর সরল মুস্তাফিজুর রহমান, আচ্ছা 3 আনসার দেন। নাসরিন 2, ওকে। আচ্ছা, তারপর দিনা 3, তুফাইল আহম নাহিদ 3, 4 3, খুরশেদ আলম 2, ওকে ওকে। আমরা যারা পেজে আছি, পেজে যারা আছি সবাই, যেহেতু 60 জন লাইভ দেখতেছেন, সবাই একটা করে শেয়ার দিয়ে দিই সবাই। আর হচ্ছে 4 লিখে আনসার দিই, 4 লিখে কমেন্টে আনসার দিই। মুস্তাফিজ, প্রবীর 4-এর 3, অনিক 3, ওকে ওকে। তারপর শেখ মিলন আহমেদ 4-এর 3, ভেরি গুড ভেরি গুড। লাবণী রয় সরল বাক্য, ভেরি গুড, চমৎকার। এই তো এখন মোটামুটি সবাইকে লাইনে চলে আসতেছেন, ফাটাফাটি হচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনারা খুবই ভালো পারতেছেন। তাহলে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, অনেকেই ভুল আনসার দিয়েছেন, আবার অনেকে রাইট আনসার দিয়েছেন। সরল বাক্য, কেন সরল বাক্য? দেখেন, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? সেটা কি? ও যুক্ত ক্রিয়া থাকলে চিন্তা ছাড়াই সেটা সরল বাক্য। ও যুক্ত ক্রিয়া থাকলে চিন্তা ছাড়াই সেটা কি? সরল বাক্য। আবারও বলতেছি, ও যুক্ত ক্রিয়া থাকলে চিন্তা ছাড়াই সেটা কি? সরল বাক্য। যেমন করলেও, মারলেও, ধরলেও, পাকলেও, হলেও, সত্ত্বেও। তার মানে কি থাকলে বলেন তো? ও যুক্ত ক্রিয়া থাকলে চিন্তা ছাড়া সেটা কি? সরল বাক্য। করলেও, মারলেও, ধরলেও, পাকলেও, হলেও, সত্ত্বেও ইত্যাদি যদি কোনো বাক্যে থাকে, তাহলে চিন্তা ছাড়া সেটা কি হবে? সরল বাক্য হবে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, আমটি পাকলেও লাল হয় না, মেয়েটির বয়স হলেও শিক্ষা হয়নি, তারপরে হলেও আছে, পাকলেও আছে, তারপর কি সত্ত্বেও আছে। তাহলে কোন ধরনের বাক্য? সরল বাক্য। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একবার করে ডান লিখি, সবাই একবার করে ডান লিখি। 5 নম্বর, 92 কোন সমাস? 92 কোন সমাস? প্রাদি সমাস, অব্যয়ী ভাব সমাস, নিত্য সমাস, ব্যতিহার বহুব্রীহি। দেখি পারেন কিনা। সবাই 5 লিখে আনসার দেন। অলক সরকার 5-এর 3, আইনুল ইসলাম 5-এর 3, মুস্তাফিজুর রহমান 5-এর 3। বাহ বাহ, চমৎকার। কোশ্চেন অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে নাকি? ওয়াও ওয়াও, গ্রেট গ্রেট। সুরায়া পারভিন 5-এর 3, প্রবীর, বাহ, সবাই তো এখন সেরা হয়ে গেছেন, বাপ রে বাপ, সবার আনসার রাইট। আচ্ছা, শিমুল আহমেদ নিত্য সমাস, তারপর হচ্ছে সবাই একটু ফার্স্ট কমেন্ট করেন, ফার্স্ট। খুরশেদ আলম 5-এর 3, মুফাজ্জল মিয়া 5-এর 3, ঈশান রয় 5-এর 3। বাহ, চমৎকার। ওকে ওকে, তাহলে দেখেন 92 হচ্ছে 2 এবং 90, এটা হচ্ছে কি? নিত্য সমাস। নিত্য সমাস মনে রাখার সহজ উপায়, একদম চমৎকার উপায়। জাস্ট আপনি 1 মিনিটে কি নিত্য সমাস সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন। নিত্য সমাসে কি হয় না বলেন তো? বেশ বাক্য হয় না। প্রথমেই হচ্ছে আমরা কি লিখতে পারি? বেশ বাক্য হয় না। কি হয় না? বেশ বাক্য হয় না। তারপর হচ্ছে সমস্ত পদের পর পদে, সমস্ত পদের পর পদে কি থাকবে বলেন তো? সমস্ত পদের পর পদে অন্তর মাত্রটি থাকবে। কি থাকবে? অন্তর মাত্র টি। কি থাকবে বলেন তো? অন্তর মাত্র টি থাকবে। কি থাকবে? অন্তর থাকবে, মাত্র থাকবে, তারপর কি থাকবে? টি থাকবে। নিত্য সমাস সমস্ত পদের পর পদে অন্তর মাত্র টি থাকবে। কি থাকবে? অন্তর মাত্র টি থাকবে। তাহলে চিন্তা ছাড়া সেটা কি? নিত্য সমাস। যেমন দেশান্তর, অন্তর আছে,
কি আছে বলেন তো? অন্তর আছে, নিত্য সমাস। তারপর কি? দর্শন মাত্র, কি আছে বলেন তো? মাত্র আছে, তাহলে কোন সমাস? নিত্য সমাস। তারপর একটি, টি আছে, তাহলে কোন সমাস? নিত্য সমাস। এখন আসেন যে ভাইয়া তাহলে 92 কিভাবে নিত্য সমাস? কারণ 92 হচ্ছে 2 এবং 90, 2 আর 90 বলে কি 92, তার মানে এটা কি ব্যাস বাক্য হয় না। এরকম দুইটা এক্সেপশনাল আছে, একটা হচ্ছে 92 আর এটা কি বলেন তো? কালসাপ। 92 আর হচ্ছে কালসাপ আর হচ্ছে আমরা, এই তিনটা কি বলেন তো? একটু এক্সেপশনাল। এই তিনটা কি বলেন তো? একটু এক্সেপশনাল, এবং এই তিনটাও কি নিত্য সমাস। এই তিনটাও কি বলেন তো? নিত্য সমাস। ক্লিয়ার? তাহলে অন্তর্মাত্র টি থাকলে নিত্য সমাস, 92 কালসাপ আমরা, এই তিনটা এক্সেপশনাল, এবং এগুলো হচ্ছে সমস্ত পদে যা আছে ব্যাস বাক্যে তাই আছে, মানে এটার ব্যাস বাক্য হয় না, এজন্য কোন সমাস? নিত্য সমাস। এখন আমাকে বলেন তেপান্তর কোন সমাস? তেপান্তর, এটা শেষে তো অন্তর আছে, তাই না? ভেরি গুড, ভেরি গুড, চমৎকার, আউটস্ট্যান্ডিং। তাহলে তেপান্তর কোন সমাস বলেন তো? দ্বিগু সমাস। এখন যদি আমি আরেকটা শব্দ লিখি, অতিমাত্র, বলেন এটা কোন সমাস? মাত্র আছে, এখানেও মাত্র আছে। বাহ, আপনারা তো সমাসের বস দেখতেছি, বাপরে বাপ। তাহলে কি, যেহেতু মাত্র আছে সেহেতুই যে আপনার কি হয়ে যাবে না? না না না, মাত্রাকে অতিক্রান্ত, কি বলেন তো? মাত্রাকে অতিক্রান্ত, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব। অন্তর আছে, দ্বিগু সমাস। মাত্র আছে, কিন্তু কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এইটা একটু আমি আলোচনা করি। আচ্ছা, আমরা তাহলে দেখেন একশেষ দ্বন্দ্ব আর নিত্য সমাস, এই দুই জায়গায় ঝামেলা আছে, বাট আমি আজকে শিখিয়ে দিচ্ছি, আর কখনো ঝামেলা হবে না। যে সে, তুমি ও আমি, ঠিক আছে? আরটা লিখলাম আমরা, সে, আমি ও তুমি। মাথায় রেখে শুধু যদি আমরা আসে, শুধু পরীক্ষার হলে শুধু যদি আমরা আসে, তাহলে আমরা আনসার করবো একশেষ দ্বন্দ্ব। শুধু যদি আমরা আসে, আমরা কি আনসার করবো? একশেষ দ্বন্দ্ব। আবারও বলতেছি, শুধু যদি আমরা আসে তাহলে আমরা আনসার করবো একশেষ দ্বন্দ্ব। আর যদি ব্যাস বাক্য আসে, আর ব্যাস বাক্য শেষে যদি আমি থাকে, শেষে এই আমিটা যদি শেষে থাকে, তাহলে কি হবে? একশেষ দ্বন্দ্ব। কি হবে? একশেষ দ্বন্দ্ব। আর যদি শেষে আমি না থেকে শুরুতে অথবা মাঝে আমি থাকে, তাহলে হবে নিত্য সমাস। তাহলে হবে নিত্য সমাস। ব্যাখ্যাটা আবার বলতেছি, ব্যাস বাক্যের শেষ পদ যদি আমি থাকে আর ওই আমি থেকে আমরা হয়, তাহলে সেটা হবে কি? একশেষ দ্বন্দ্ব। কি হবে? একশেষ দ্বন্দ্ব। আর আমিটা যদি শুরুতে অথবা মাঝে থাকে, তাহলে হবে নিত্য সমাস। তাহলে কি হবে? নিত্য সমাস। ক্লিয়ার? আবার বলতেছি যে ব্যাস বাক্যের শেষে যদি আমি থাকে, একশেষ দ্বন্দ্বের সংজ্ঞা হচ্ছে ব্যাস বাক্যের সর্বশেষ পদ অনুযায়ী সমস্ত পদ গঠিত হবে। তাহলে সে, তুমি ও আমি, তাহলে আমিটা সর্বশেষ পদ, আর আমি থেকে সমস্ত পদ গঠিত হয়েছে আমরা, আমি থেকে আমরা। যেহেতু ব্যাস বাক্যের সর্বশেষ পদ আমি, আর আমি থেকে আমরা, তাহলে হয়ে যাবে সেটা একশেষ দ্বন্দ্ব। কি হয়ে যাবে? একশেষ দ্বন্দ্ব। আর আমিটা যদি ব্যাস বাক্যের শেষে না থাকে, শুরুতে অথবা মাঝে থাকে, তাহলে সেটা আর একশেষ দ্বন্দ্ব হবে না, সেটা হয়ে যাবে নিত্য সমাস। এখন ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একবার করে ডান লিখি, সবাই একবার করে ডান লিখি। অতিমাত্রাটা অনেক বইয়ে প্রাদি সমাস দেয়া, এটা হচ্ছে কেন প্রাদি সমাস সমস্ত যদি সিঙ্গেলই থাকে আমরা, তাহলে সেটা একশেষ দ্বন্দ্ব আনসার করবেন। একশেষ দ্বন্দ্ব যদি সমস্ত পদ সিঙ্গেলই থাকে, তাহলে একশেষ দ্বন্দ্ব আনসার করবেন। ভাই ক্লাসে বুঝছেন? ওকে, এরপরে 6 নাম্বার, দৌহিত্র কোন ধরনের শব্দ? যোগী শব্দ, রূঢ়ি শব্দ, সাধিত শব্দ, যোগ্য শব্দ। দৌহিত্র কোন ধরনের শব্দ? দ্রুত আনসার দেন। আচ্ছা, ওকে, শাহাবুদ্দিন 1,
বাহ, রাফা 6-1, মুফাজ্জল মিয়া 6-1, ভেরি গুড ভেরি গুড, বাহ চমৎকার। ওকে, তাহলে দহিত্র কোন ধরনের শব্দ বলেন তো? যৌগিক শব্দ। কোন ধরনের শব্দ? যৌগিক শব্দ। আমরা জানি গঠন অনুসারে শব্দ কত প্রকার বলেন? গঠন অনুসারে শব্দ কত প্রকার? আহ, সুন্দর করে ভুলটা করলেন না। আচ্ছা, মনে রাখার একদম সহজ উপায় গোদু, ঠিক আছে? তাহলে গঠন অনুসারে কয় প্রকার? 2 প্রকার। তারপর অতি উৎপত্তি অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। তারপর হচ্ছে উপা উৎপত্তি অনুসারে কত প্রকার বলেন তো? 5 প্রকার। আর নতুন ব্যাকরণে দিয়েছে 4 প্রকার। নতুন ব্যাকরণে 4 প্রকার আর পুরাতন ব্যাকরণে 5 প্রকার। তাহলে গঠন অনুসারে কত প্রকার? গঠন অনুসারে 2 প্রকার, ঠিক আছে? আর অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। আর উৎপত্তি অনুসারে কত প্রকার? 5 প্রকার। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? গদু অতি উপা। কিভাবে মনে রাখবো? গদু অতি উপা। গঠন অনুসারে 2 প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার, উৎপত্তি অনুসারে 5 প্রকার। ওকে, আচ্ছা। আমরা কি উৎপত্তি অনুসারে 4 প্রকার লিখবো নাকি কি 5 প্রকার লিখবো? মাঝে একটা পরীক্ষা দিয়েছিলাম, ওখানে উৎপত্তি অনুসারে মানে এটা হচ্ছে এর ছিল না, এমসিকিউ না, এটা হচ্ছে ব্যাখ্যা ছিল। তো ওইগুলো তো আমি 4 প্রকার দিয়েছিলাম। আচ্ছা, ভালো করেছেন, নতুন ব্যাকরণটা ফলো করবেন। নতুন ব্যাকরণটা আমরা ফলো করব। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে আপনার অর্থ অনুসারে 3 প্রকারের মধ্যে আছে আপনার যৌগিক শব্দ, রৌর বা রৌরি শব্দ, আছে কি যোগ রৌর শব্দ। হ্যাঁ, এগুলোর আবার চেনার কি চমৎকার উপায় আছে, ঠিক আছে? যেহেতু আমরা দৌহিত্রটা পেয়েছি, আমরা এটাই জাস্ট কি একটু শিখে নিই। লেখেন যৌগিক শব্দ চেনার উপায়। জাস্ট আমরা যদি এটা মনে রাখি এই ছন্দটা, তাহলে হবে মধুর গায়ক কর্তব্য না করে বাবনা ভাব করে। স্যার আমাদের 16 ব্যাচের সবগুলো বাংলা ক্লাস আপনি দিলেই ভালো হতো, অনেক কিছু শেখা যেত। বাবনা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে, এই শুক্রবারে ভালো করে পরীক্ষা দেন, ইনশাআল্লাহ দেখা হবে। রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখলো। কোথায় দেখলো বলেন তো? চিকামারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে ভাব করছে। তাহলে আমরা যদি এটা মাথায় রাখতে পারি, তাহলে কি আমরা যৌগিক শব্দ একদম সারা জীবনের জন্য পারবো। মিতালির সঙ্গে ভাব করছে। ওকে, তাহলে দেখেন মধুর, তারপর কি গায়ক, তারপর কি কর্তব্য, তারপর কি বাবুয়ানা, তারপর কি দৌহিত্র, তারপর কি রাধুনী, তারপর চিকামারা, তারপর কি পিতৃহীন, তারপর কি চালক, তারপর কি পাঠক, তারপর কি মিতালি। এই সবগুলো শব্দই কি যৌগিক শব্দ। তাহলে এই যৌগিক শব্দ সংজ্ঞাটাও আমাদের পরীক্ষায় আসতে পারে। ডেফিনেশনটা কি? যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয় বলেন তো? সেম হয়। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয় বলেন তো? সেম হয়, একই হয়, সেটাকে কি বলা হয়? যৌগিক শব্দ বলে। কি বলে বলেন তো? যৌগিক শব্দ। যেমন মধু দ্বারা মিষ্টি বোঝায়, এখনো মিষ্টি বোঝাচ্ছে। গায়ক দ্বারা আগে যে গান করতো, এখনো যে গান করে। কর্তব্য দ্বারা আগেও যা করা উচিত, এখনো কি তাই করা উচিত। তারপর বাবুয়ানা, বাবুর ভাব আগেও ছিল, এখনো আছে। তারপর কি রাধুনী, যে আগে রান্না করতো, এখনো যে রান্না করে তাকে রাধুনী বলি। দৌহিত্র, নাতনি আগেও বোঝাইতো, এখনো বোঝায়। চিকামারা, দেয়াল লিখন, আগেও বোঝাইতো, এখনো কি দেয়াল লিখন বোঝায়। পিতৃহীন, পিতাহারা, চালক যে চালায়, পাঠক যে পাঠ করে। মিতালি, বন্ধুত্বের সম্পর্ক। তার মানে আগে যা বুঝাইতো এখনো কি সেম বোঝায়, এই জন্য এটাকে বলা হয় যৌগিক শব্দ। তাহলে এইটা আমাদের কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে। মধুর গায়ক কর্তব্য না করে বাবনা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে ভাব করছে। তাহলে 6 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার আমরা? চলো নাম্বার 7 নম্বরে চলে যাই। থামার প্রয়োজন নেই কোন চিহ্নে ইলেক, কমা, সেমিকোলন দাঁড়িয়ে। সবাই একটু ফার্স্ট কমেন্ট করবেন। ফার্স্ট, আমরা আর্টস ফ্যাকাল্টির কোশ্চেনে দেখেছি বিরাম চিহ্ন থেকে মাঝে মাঝে ওরা কি কোশ্চেন দিচ্ছে মাঝে মাঝে। এই জন্য আমাদের কি করতে হবে? বিরাম চিহ্নটা খুব ভালো করে পড়ে নিতে হবে। বাহ বাহ, আপনারা সবাই তো বস একদম দেখতেছি।
বাহ, সবার आंसर রাইট, ভেরি গুড ভেরি গুড। তাহলে থামার প্রয়োজন নাই কি? ইলেক। থামার প্রয়োজন নাই কোন চিহ্নে বলেন তো? ইলেক চিহ্নে। তাহলে থামার প্রয়োজন নাই তিনটা চিহ্ন। কয়টা চিহ্ন বলেন তো? তিনটা। কি কি? হাইফেন, তারপর কি ইলেক, তারপর কি বলেন তো? ব্র্যাকেট। এই তিনটা শব্দ কি নেই বলেন তো? থামার প্রয়োজন নেই। হাইফেন, ইলেক, ব্র্যাকেট। থামার প্রয়োজন নেই কয়টাতে বলেন তো? তিনটাতে। আর आंसर এখানে কোনটা বলেন তো? ইলেক। आंसर কোনটা? ইলেক। আচ্ছা, এখন হচ্ছে এক বলতে যতটুকু সময় কয়টাতে, কয়টা চিহ্নে বলেন তো? দুইটা। এক বলতে যতটুকু সময় কয়টা চিহ্নে বলেন তো? এক বলতে যতটুকু সময় কয়টা চিহ্নে? দুইটা। কি কি বলতে পারবেন? একটা হচ্ছে কমা, আর আরেকটা কি বলেন তো? উদ্ধরণ চিহ্ন। কমা আর একটা কি? উদ্ধরণ চিহ্ন। এই দুইটাতে কি বলেন তো? এক বলতে যতটুকু সময়, এক বলতে যতটুকু সময়। আর এক বলার দ্বিগুণ সময় এটা হচ্ছে সেমিকোলন। এক বলার দ্বিগুণ সময় এটা কি বলেন তো? এক বলার দ্বিগুণ সময় এটা কি? সেমিকোলন। কোনটা বলেন তো? সেমিকোলন। এক বলার দ্বিগুণ সময়। আর বাদ বাকি যা আছে সব কি বলেন তো? 1 সেকেন্ড। বাদ বাকি যা আছে সব কি? 1 সেকেন্ড। আবারও বলতেছি, বাদ বাকি যা আছে সব কি বলেন তো? 1 সেকেন্ড। তাহলে থামার প্রয়োজন নেই তিনটাতে। এক বলতে যতটুকু সময় কমা, উদ্ধরণ চিহ্ন, এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন, আর বাদ বাকি যত চিহ্ন আছে সব কি? 1 সেকেন্ড। সব কি 1 সেকেন্ড। তাহলে 7 নাম্বার কোশ্চেন থেকে যদি প্রশ্ন আসে আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ওকে, 8 নাম্বার কোশ্চেন। নিপতনের সিদ্ধ সন্ধির উদাহরণ। সন্ধি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে আপনাদের জন্য। এবং আর জ্যোতিচিহ্ন কয়টা আসলে সরল কি বলবো? 12টি পুরাতন ব্যাকরণ অনুযায়ী। ওকে, সবাই একটু 8 নাম্বার आंसर দেন। 8 এর 3, 8 এর 3, 8 এর 2, 8 এর 2। ওকে ওকে, কেউ आंसर দিচ্ছেন 3, কেউ आंसर দিচ্ছেন 2। আচ্ছা, আমরা যারা পেজে আছি, পেজে 69 জন ক্লাস করতেছেন, আপনারা কমেন্ট করেন না কেন? আজকে একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনাদের পরীক্ষায় কি অবস্থা। একটু প্র্যাকটিস করে নেন, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। সাবেরা লিমা 8 এর 2। ওকে, আচ্ছা, তারপর কি आंसर? দিশাহীন যাত্রী। কেন দিশাহীন বলেন? 8 এর 2। ওকে, তারপর হচ্ছে সবাই একটু ফাস্ট आंसर করি। শামিম রেজা 8 এর 2, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তানজিলা 8 এর 2, ঈশান রয় 8 এর 2, প্রশান্ত সাহা 8 এর 2, তারপর হচ্ছে চন্দনা রানী 8 এর 2, ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি কি বলেন তো? তস্কর। এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কি বলেন তো? এই যে তস্কর। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির যে আমাদের মনে রাখার উপায়টা আছে সেটাকে আমাদের ভালো করে রাখতে হবে, যে বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। বৃহস্পতি একাদশ গুষ্পদ ও বনস্পতি ষোড়শ গুষ্পদ চুরি করে। তাদের চুরি দেখে মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলি ও হরিশ্চন্দ্র নিকট বিচার প্রার্থনা করলো। তারা বিচারে বললো চোরেরা দুলোকে প্রবেশ করতে পারবে না। তার মানে এখানে যে শব্দগুলো আছে সবগুলো কি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাহলে তস্কর হলো কি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর এটা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাই? তৎ প্লাস কর, তৎ প্লাস কর। নিপাতনের সিদ্ধ জিনিসটা কি? নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত, রুলস বহির্ভূত। এটাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ। আবার বলতেছি, কিভাবে মনে রাখবো? বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। বৃহস্পতি একাদশ গোষ্পদ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। তাদের চুরি দেখে মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলি ও হরিশ্চন্দ্র নিকট বিচার প্রার্থনা করলো। তারা বিচারে বললো চোরেরা দুলোকে প্রবেশ করতে পারবে না। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি থেকে। 9 নাম্বার, পরকে পালন করে যে পরজীবী, পরভূত, পরোপকারী, পরাশ্রয়ী। 9 লিখে आंसर দেন। 9 লিখে आंसर দেন। বাহ, এটা সহজ হয়ে গেছে না? সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন আসতে পারে। সমার্থক শব্দ থেকে 9 এর 2, 9 এর 2, 9 এর 2, ভেরি গুড ভেরি গুড।
আচ্ছা ওকে, তাহলে পরভূত কি পরকে পালন করে যে, তাহলে পরকে পালন করে কে? কোকিল। ঠিক আছে, পরকে কে পালন করে বলেন তো? কোকিল। বানানটা ভালো করে দেখেন, পরভূত। আর এটা কি বলেন তো? পরবৃত। যদি এটা পরীক্ষা আসে তাহলে এটার অর্থ কি বলেন তো? কাক। এটার অর্থ কি? পরের দ্বারা পালিত হয় যে, পরের দ্বারা পালিত হয় যে। আর পরকে পালন করে যে, পরভূত, সেটা কি বলেন তো? কোকিল। হ্যাঁ, বানানটা একটু খেয়াল রাখবেন, বানানটা একটু খেয়াল রাখবেন। 9 আমরা চলে গেলাম 10 নম্বরে। আসাদের শার্ট কবিতাটি রচিত থেকে শামসুর রহমান, আল মাহমুদ, মোহাম্মদ মনিরুজ্জামান, রফিক আজাদ। 10 লিখে আনসার দেন। বাহ, সবার আনসার রাইট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 10-এর 1 1 1, তার মানে কোশ্চেনটা অনেক বেশি ইজি, তাই না? আচ্ছা বলেন তো, শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? নরসিংদীর পাড়াতলি গ্রাম, নরসিংদীর পাড়াতলি গ্রাম। ঠিক আছে, একটু মাথায় রাখেন। তাহলে আনসার কি বলেন তো? শামসুর রহমান, শামসুর রহমান। 11 ঠিক বানানটি হলো, আচ্ছা এটা হচ্ছে, এটা দেখি আমরা, এটা হবে এইটা অপশন। ওকে, ঠিক বানানটি হলো শুশ্রূষা, পূর্বাহ্ন, সায়াহ্ন, তারপর কি সরল। ঠিক বানানটি হলো 11 লিখে আনসার দেন, 11 লিখে আনসার দেন। ও সরি, না ঠিক আছে, হ্যাঁ 11 লিখে আনসার দেন। আচ্ছা 11 3 3 3, আচ্ছা তারপর হচ্ছে সবাই 11 3। বাহ বাহ, চমৎকার, সবার আনসার রাইট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে 11 কি হবে বলেন তো? 3 সায়াহ্ন, সায়াহ্ন। ঠিক আছে, শুশ্রূষা, এই বানানটা কি হবে? 1 2, শুশ্রূষা বানানটা কি হবে? 1 2। ওকে, মাথায় রাখেন 1 2, তার মানে কি রস্যু আর কি হবে? দীর্ঘ, এই জন্য এটাকে বলা হয় 1 2, মনে রাখার জন্য। পূর্বাহ্ন, অপরাহ্ন, এই দুইটা বানানে কি হবে বলেন তো? মূর্ধন্য হবে। পূর্বাহ্ন, অপরাহ্ন, দুইটা বানানে কি হবে? মূর্ধন্য হবে। কি হবে বলেন তো? মূর্ধন্য হবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে মধ্যাহ্ন, সায়াহ্ন, এই দুইটা বানানে কি হবে? দন্তন হবে। মধ্যাহ্ন, সায়াহ্ন, এই দুইটা বানানে কি হবে বলেন তো? দন্তন হবে। ওকে, আচ্ছা স্মরণ বানানে কি হবে? মূর্ধন্য হবে। স্মরণ বানানে কি হবে? মূর্ধন্য হবে। তাহলে শুশ্রূষা বানানে কি হবে? 1 2, পূর্বাহ্ন, অপরাহ্ন, এই দুটো বানানে হ প্লাস মূর্ধন্য, মধ্যাহ্ন, সায়াহ্ন হ প্লাস দন্তন, স্মরণ বানানে কি হবে? মূর্ধন্য হবে। আচ্ছা যেহেতু বানানে আছে আমরা কয়েকটা বানান দিই আপনাদের। হ্যাঁ, স্টুডিও, বলেন তো কোন বানানটা রাইট? স্টুডিও। ঠিক আছে, উপরেরটা নাকি নিচেরটা রাইট? প্রথমটা স্যার, স্যার নিচেরটা। প্রথমটা। আচ্ছা, নতুন নিয়ম অনুযায়ী এই ওটা কি হয়ে গেছে বলেন তো? অন্তস্থ অউকার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? অন্তস্থ অউকার হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখন থেকে আমরা কোনটা আনসার করব বলেন তো? স্টুডিও, নিচেরটা। কোনটা আনসার করব? নিচেরটা আনসার করব। ওকে, আচ্ছা তারপর বলেন ব্যবহারিক, এখানে কোনটা রাইট বলেন? ব্যবহারিক, এখানেও নিচেরটা। 2 নাম্বারটা স্যার। 2 নাম্বারটা বলছেন ভালো করে? 2 নাম্বারটা ভুল। ঠিক আছে, আমাদের এখানে রাইট কোনটা বলেন তো? প্রথমটা। কোনটা রাইট? প্রথমটা। ঠিক আছে, কজ যদি শব্দে সে ইক প্রত্যয় যুক্ত হয়, কোন প্রত্যয়? ইক প্রত্যয়, তাহলে আদিস্বর বৃদ্ধি ঘটে। কোন স্বর বৃদ্ধি ঘটে বলেন তো? আদিস্বর। এই জন্য বজফলা আকার হবে। কি হবে? বজফলা আকার হবে। ক্লিয়ার? জি স্যার। তারপর বলেন। স্যার আপনিও কি আপনিও কি ব্যাংকে পরীক্ষা দিবেন? হ্যাঁ, আমিও পরীক্ষা দিব। স্যার আপনার সিট কোথায় পড়ছে? সিট পড়লে পরে তো দেখা করতে আসবেন, থাক না বলি। আচ্ছা বলেন, শরীরী কোন শব্দটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? স্যার দ্বিতীয়টা। উপরেরটা নাকি নিচেরটা বলেন? শরীরী। উপরেরটা, উপরেরটা স্যার। পেশা বুঝাইলে দুইটা দেখি কার। শরীর উপরেরটা না? উপরেরটা ভুল। তাহলে কোনটা বলেন তো? নিচেরটা। শরীরী, শারীরিক বানানে হচ্ছে 2 1,
আর শরীরী বানানে কি বলেন তো? দুই দুই। শরীরী বানানে কি? দুই দুই। দ্যাট মিন্স দুইটাই কি বলেন তো? দীর্ঘ। দুইটাই কি বলেন তো? দীর্ঘ। তারপর বলেন কাহিনী, কোনটা রাইট বলেন? উপরেরটা নাকি নিচেরটা? কাহিনী প্রথমটা। শিওর? আচ্ছা, অনেকক্ষণ পর একদম ফাটাফাটি ভাবে একটা পারলেন, তাই না? পুরো শিওর। আচ্ছা, বলেন কৃতি বানান কোনটা রাইট? কৃতি। উপরেরটা কৃতিত্ব হলে নিচেরটা হইতো কৃতি। আচ্ছা, তাহলে আপনাদের মতে কি উপরেরটা? শিওর নিচেরটা? ওকে, তাহলে উপরেরটা ভুল, যেহেতু সবাই বলছেন নিচেরটা। কৃতি বানানে দীর্ঘিকার, আর যদি কৃতিত্ব হইতো ত বফলার সাথে তাহলে কি রস্বীকার হইতো? কি হইতো বলেন তো? রস্বীকার হইতো। আচ্ছা, বলেন দুর্গা কোনটা রাইট বলেন? বাহ, এখন কনফিউশনে পড়ে গেলাম কোন আনসারটা নিব আর কি। ঠিক আছে, তাহলে কোনটা রাইট বলেন তো? নিচেরটা। ঠিক আছে, দূর দিয়ে যদি দূরত্ব বোঝাই তাহলে সবসময় কি হবে বলেন তো? দ দীর্ঘকার হবে। আর দূর দিয়ে যদি দূরত্ব না বোঝাই তাহলে সবসময় কি হবে? দ হ্রস্বকার হবে। কি হবে? দ হ্রস্বকার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলেন দূরবীন। দূরবীন, ঠিক আছে, কোনটা রাইট বলেন? দূরবীন। উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা। ওকে, আচ্ছা, উপরেরটা ভুল। তাহলে আনসার কোনটা বলেন তো? নিচেরটা। এটা হচ্ছে বিদেশি শব্দ। ঠিক আছে, এই জন্য কি হবে না? ওই দ দীর্ঘকার হবে না, যেটা আমরা নিয়ম অনুযায়ী পাই দ দীর্ঘ হওয়ার কথা, কিন্তু দ দীর্ঘ হবে না। এটা কি হবে? দ হ্রস্ব হবে। কি হবে? দ হ্রস্ব। ঠিক আছে, এত বেশি সময় না, আর না হয় বানান একটু পড়াই দিতাম। ঠিক আছে, যাই হোক, এই পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? বানানটা একটু ভালো করে পড়ে যান, বানান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে। ঠিক আছে, মিস নেই, একদম মিস নাই। 12 নাম্বার, রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ সৌপ্তিক, চতুরঙ্গ, মহারণ, দ্বৈরথ। সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করেন। 12 লিখে আনসার করেন, সবাই একটু 12 লিখে আনসার করেন। পেজে যারা আছেন সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন। আজকে ক্লাস শেষে চমৎকার সাজেশন আপনারা পাবেন, যে এই টপিকগুলোতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। একটু ভালো করে পড়েন, বানান পড়ে বিগত বছরের প্রশ্ন সলভ করেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ, তাহলে কি আনসার হবে? 12-1-1-1-1। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে? সৌপ্তিক। ঠিক আছে, সৌপ্তিক। এক কথায় প্রকাশ থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে, মাস্ট বি। 13, স্বভাবতই মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়েছে যে শব্দ? কৃষি, বর্ষা, মুমূর্ষ, আষাঢ়। একটু কমেন্টে লিখে ফেলেন, কমেন্টে লিখে ফেলেন। আচ্ছা, স্বভাবতই জিনিসটা কি? স্বভাবতই হচ্ছে কি? নিয়ম মানে না। কি মানে না বলেন তো? নিয়ম মানে না। স্যার, আমাদের বাংলা শিক্ষা কি আপনি করেছেন স্যার? রেগুলার ব্যাচটা? হ্যাঁ, আমিও ছিলাম এটার সাথে। স্যার, একটু শিক্ষা দয়া করে চেক দিন। ধরেন প্রশ্ন সলভ করতেছি, এত ভুল। লাস্ট যেটা ফাইনালাইজেশন হইতেছে এটা তার মধ্যে ঝামেলা নাই, একটু আগেটা ছিল। তো আমি যখন ক্লাস নেই, আমি হচ্ছে কোশ্চেন, আমি যখন ক্লাস নেই, ক্লাস সলভ করতে গিয়ে আমি এগুলো রাইট করে দিই আর কি, বুঝছেন? ঠিক আছে, আর যেহেতু আমি আপনাদের ক্লাস নেওয়ার সুযোগ পাই না, এই জন্য হচ্ছে আপনার এগুলো সলভ করাইতে পারি নাই, বুঝতে পারছেন? যখন আমি ক্লাস নেই, ক্লাস শেষে আবার প্র্যাকটিস করতে গিয়ে আমি আনসার গুলো রাইট করে দিই। ওকে ওকে ওকে, যেটা নতুন করতেছি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, আশার ভাষণ ভাষা, পুরাতনটা কবে দিছেন আমি তো পাইলাম না। তারপর কি উষা পৌষ কলস,
তারপর কি বলেন তো পাষাণ মানুষ ঔষধ, তারপর কি বলেন তো ষড়যন্ত্র ভূষণ দেশ, ষড়যন্ত্র ভূষণ, তারপর কি বলেন তো দেশ। তাহলে এই শব্দগুলো কি স্বভাবতই মূর্ধন্য ষ, এই শব্দগুলো কি স্বভাবতই মূর্ধন্য ষ, নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত। তাহলে একবার বলে ফেলি আমরা, ষড়ঋত রসকোষ, আষাঢ় ভাষণ ভাষা, উষা পৌষ কলুষ, পাষাণ মানুষ ঔষধ, ষড়যন্ত্র ভূষণ দেশ। তাহলে এটা কি বলেন তো স্বভাবতই মূর্ধন্য ষ শব্দ। কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস 9 কোনটি? বাঁধনহারা, মৃত্যুকুদা, ব্যথার দান, কুহেলিকা। বলেন কোনটি? সবাই একটু 14 লিখে আনসার দেন, 14 লিখে আনসার দেন, 14 লিখে আনসার দেন। এটা তো একদম সহজ। আবার 14 ডি কে লিখছে দেখি, নাসিম। আরে নাসিম ভাই, আচ্ছা। তাহলে কাজী নজরুল ইসলামের উপন্যাস কয়টা টোটাল বলেন তো? 3টা। কয়টা? 3টা। কি কি? বাঁধনহারা, মৃত্যুকুধা, কুহেলিকা। বলেন তো কি কি? বাঁধনহারা, মৃত্যুকুধা, কুহেলিকা। এই 3টা কি কাজী নজরুল ইসলামের উপন্যাস? ব্যথার দান না। তাহলে উপন্যাস কয়টা? 3টা। কি কি? বাঁধনহারা, মৃত্যুকুধা, কুহেলিকা। একটু মাথায় রাখেন, হ্যাঁ, আসতে পারে। বাঁধনহারা প্রথম উপন্যাস, হ্যাঁ, আর কুহেলিকা শেষ উপন্যাস। উষর শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? উর্বর, ধূসর, সরল, উজ্জ্বল। আরে এটা সহজ হয়ে গেল। 15 লিখে আনসার দেন, 15 লিখে আনসার দেন। বিপরীত শব্দ থেকে আমাদের একটা প্রশ্ন মাস্ট বি আসবে, বিপরীত শব্দ থেকে আমাদের একটা প্রশ্ন মাস্ট বি আসবে। উষর, তাহলে বিপরীত শব্দ কি বলেন তো? উর্বর। উষর কি বলেন তো? উর্বর। শালতি শব্দের অর্থ, শালতি বড় আকারের বালতি, শাল বা বছর গণনার পঞ্জি, শাল গাছের শাড়ি, তাল গাছের সরুডোঙ্গা। 16 লিখে আনসার দেন, 16 লিখে আনসার দেন, 16 লিখে আনসার দেন। হ্যাঁ সেটাই, মুখে বললেন না, সবাই একটু আনসার দেন। ওকে, সবার আনসার রাইট, ভেরি গুড। তাল গাছে সরু ডোঙ্গা বা নৌকা, তাল গাছে সরু ডোঙ্গা বা নৌকা, সেটাকে কি বলা হয়? শালতি। শাল গাছ, শাল গাছ বা তাল কাঠ নির্মিত, শাল গাছ বা তাল গাছে সরু ডোঙ্গা বা নৌকা কি বলা হয়? শালতি। কি বলা হয়? শালতি। বিজেতা শব্দের বিপরীত শব্দ কোনটি? বিজন, বিজিত, বিজয়ী, বীজ। 17 লিখে আনসার দেন, সবাই একটু 17 লিখে আনসার দেন। বিজেতা শব্দের বিপরীত শব্দ কোনটি? বিজন, বিজিত, বিজয়ী, তারপর কি? বীজ। ভেরি গুড। বিজেতা শব্দের আনসার কি বলেন তো? বিজিত। কি বলেন তো? বিজিত। ওকে, আচ্ছা। যে স্বামী স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? প্রসিত ভর্তিকা, তারপর কি? প্রসিতা, তারপর কি? প্রসিত পত্নী, প্রবাসিনী। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? বলেন। 18 লিখে আনসার দেন। তাহলে কি আনসার হবে? অনেকে 18 এক আনসার দিচ্ছেন, কিন্তু আনসার হবে কি বলেন তো? 18-3। কি বলেন তো? 18-3। প্রসিত পত্নী। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাই সেটা কি? প্রসিত পত্নী, প্রসিত পত্নী। বাংলা একাডেমির প্রমিত বানান বিধি অনুসারে শুদ্ধ বানান কোনটি? 29, 39, 49, 19। 19 নাম্বারটা একটু বুঝে শুনে আনসার দেন, 19 বুঝে শুনে আনসার দেন। 19 নাম্বারটা একটু বুঝে শুনে আনসার দেন। 19। বাহ, শঙ্কর তালুকদার 19-2, মুফাজ্জল মিয়া 19-2। তারপর হচ্ছে আমাদের পেজে যারা আছে সবাই একটু ফার্স্ট কমেন্ট করেন, ফার্স্ট
তারপর হচ্ছে পান্না হাবিব 19-2, ওকে ভেরি গুড। রোম্মাত 19-2, বাহ চমৎকার। শেখ মিলন আহমেদ 19-1, ভেরি গুড, ভেরি গুড। 19-1 হবে না, 19 হবে 2, কত হবে বলেন তো? 19-2, 39। 39 বানানে কি হবে? দীর্ঘ হবে। 39 বানানে কি হবে? দীর্ঘ হবে। আর 19 বানানে কি হবে? রস্যু হবে। 19 বানানে কি হবে? রস্যু হবে, ঠিক আছে, মাথায় রেখে বলেন। সৈকত বাইরে থেকে সাউন্ড আসতেছে প্রচুর। মনীষা শব্দের সঙ্গে বেমানান, ঠিক আছে। কোশ্চেনে দেখেন কি করছে, যে মনীষা শব্দের সঙ্গে বেমানান, প্রতিভা, বিচক্ষণ, এইশন, প্রজ্ঞা, কি আনসার হবে বলেন দ্রুত, সবাই একটু 20 লিখে আনসার দেন। এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেখেন কোশ্চেনটা একটা, কোশ্চেনের মধ্যে চমৎকার জিনিস আছে যে মনীষা শব্দের সঙ্গে বেমানান মানে মানান সই না, ঠিক আছে। বাহ বাহ, সবার আনসার রাইট। শেখ মিলন আহমেদ 20, লাবণ্য রয়, আচ্ছা, সজীব হোসেন 20-3, পান্না হাবিব 20-3, চন্দনা রানী 20-3, প্রশান্ত সাহা 20-3, চমৎকার চমৎকার। আচ্ছা, তাহলে মনীষা শব্দের অর্থ হচ্ছে প্রতিভা, বিচক্ষণ এবং কি বলেন তো প্রজ্ঞা। অর্থ নয় কোনটা বলেন তো? এশন। অর্থ নয় কোনটা? এশন। এজন্য এটাকে কি বলা হয়? বেমানান বলা হয়। কি বলা হয়? বেমানান বলা হয়। 20 কমপ্লিট। 21, বিদেশি উপসর্গের দৃষ্টান্ত কোনটি? অর, না, অন, অনা। বিদেশি উপসর্গের দৃষ্টান্ত কোনটি? মাথায় রাখবেন, ফার্সিও বিদেশি, আরবিও বিদেশি, ইংরেজিও বিদেশি, উর্দু বা হিন্দু কি বলেন তো বিদেশি, এটা কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্সি উপসর্গ কয়টা? 10টা। ফার্সি কয়টা? 10টা। কি কি? কারদর নানিম, কার দর না নিম, তারপর কি বলেন তো? ফিবত বেবর, ফিবত বেবর, তারপর কি? বকম, কি বলেন তো? বকম। এই যে আপনার আমাদের জুলাই আন্দোলনের আগে, ঠিক আছে, যে পরীক্ষা হইল না আমাদের ব্যাংকে, এই কোশ্চেনটা আসছিল, দরখাস্তর দর কোন উপসর্গ? দরখাস্তর দর কোন উপসর্গ? তাহলে কি অ্যানসার হবে বলেন তো? ফার্সি উপসর্গ, ঠিক আছে, মাথায় রাখেন। হ্যাঁ, উপসর্গ অনেক ইম্পর্টেন্ট। নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ, আকাশ ও পৃথিবী ক্রন্দনী, অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা, প্রতিভা, অতি উচ্চ কায় হাসি, মৃত হাসি, পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক, কোশ্চেনটার মধ্যে কি আছে বলেন তো? অন্যরকম একটা ফিলিংস আছে। হ্যাঁ, যে নিচে যে বাক্য সংকোচনটি অশুদ্ধ, একটু বুঝে শুনে আনসার দেন। 22 লিখে আনসার দেন। 22। সবাই একটু দ্রুত আনসার করি, সবাই একটু দ্রুত আনসার করি। সবাই একটু মিউট করেন। আচ্ছা, নিচের যে বাক্য সংকোচন সবাই দিচ্ছেন 22-2, ঠিক আছে, কিন্তু আনসার দেখেন ক্রন্দনী না তো। এটা শব্দটা কি বলেন তো? ক্রমদোষী। শব্দটা কি? ক্রমদোষী। এটা কি চোখে পড়ে নাই আপনাদের? আকাশ ও পৃথিবী একসাথে কি বলেন তো? ক্রমদোষী। শব্দটা কি? ক্রমদোষী, কিন্তু এখানে দেয়া আছে কি? ক্রমধ্বনি। কি দেয়া আছে? ক্রমধ্বনি। তাহলে আনসার কি বলেন তো? 1, রাইট। 22-এর 1, 22-এর কি হবে? 1। এই ক্রমদোষী শব্দটা আপনাদের কি চোখে পড়ে নাই? নিচের যেটি ক্রমবাচক শব্দ, নতুন ব্যাকরণ অনুযায়ী সংখ্যাবাচক শব্দ একটু ঝামেলা করে ফেলছে, বাট নিচের যেটি ক্রমবাচক শব্দ এটা পুরাতন ব্যাকরণ অনুযায়ী দিয়েছে, ঠিক আছে, একটু আনসার করেন, বুঝে শুনে আনসার করেন। 8ই, চতুর্থ, 17, 22-এ, 23 লিখে আনসার দেন। 23 লিখে আনসার দেন সবাই। নিচের যেটি ক্রমবাচক শব্দ 8ই, চতুর্থ, 17, 22-এ, 23-2, ভেরি গুড। তাহলে কি হবে বলুন তো? 23-এর 2।
ক্রমবাচক শব্দের অপর নাম কি বলেন তো? ক্রমবাচকের অপর নাম হচ্ছে পূরণবাচক। ক্রমবাচকের অপর নাম কি? পূরণবাচক। আমরা ক্লাসে যে ক্রম অনুসার করি না সেটাই কি ক্রমবাচক বা পূরণবাচক। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তারপর কি একাদশ, দ্বাদশ, তারপর কি বিংশ। বিংশ সমান কত বলেন তো? 20। ত্রিংশ সমান কত? 30। ঠিক আছে। তারপর চত্বারিংশ সমান কত? চত্বারিংশ 40। অষ্টচত্বারিংশ কত? অষ্টচত্বারিংশ 48। কত বলেন তো? 48। ঠিক আছে। তারপর পঞ্চাশোত্তম কত? পঞ্চাশোত্তম 50। ওকে। ষষ্ঠতিতম কত? ষষ্ঠতিতম 60। তারপর সপ্ততিতম কত? সপ্ততিতম 70। ওকে। তারপর অশীতিতম কত? অশীতিতম 80। ওকে। তারপর হচ্ছে আপনার নবতিতম কত? নবতিতম নবতিতম হচ্ছে কি 90। ঠিক আছে। আর নবতিতম কত বলেন তো? নবতিতম কত? 99। ঠিক আছে। আপনারা সামনের ব্যাংকের পরীক্ষায় 100-তে 99 পাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, বাংলায় আর কি। হ্যাঁ, তার মানে 25টা হলে 24টা যেন হয় আর কি। ওকে। আচ্ছা, নিম যে ভাষার উপসর্গ। উর্দু, ফার্সি, গুজরাটি, আরবি। নিম যে ভাষার উপসর্গ। উর্দু, ফার্সি, তারপরে গুজরাটি, আরবি, নিম। সবাই একটু 24 নাম্বার লিখে আনসার দেন। 24 লিখে আনসার দেন। 24-2। ভেরি গুড, ভেরি গুড। কাঠদর না নিম, কাঠদর না নিম। নিমরাজি কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলতে পারবেন? নিমরাজি কোন অর্থে ব্যবহার করেছে নিম? অর্থটা ইম্পর্টেন্ট, অর্থটা ইম্পর্টেন্ট। অর্থ কিন্তু আসে। হ্যাঁ, আধা বা কম মাথায় রাখেন। যদি আধা না থাকে তাহলে কম থাকবে। হ্যাঁ, যদি আধা থাকে তাহলে আধা, আর আধা কম দুইটাই থাকলে আধা, আর আধা না থাকলে কি বলেন তো? কম। আধা না থাকলে কি? কম। নিম রাজি। নিম কোন অর্থে ব্যবহার করেছে? কি? আধা অর্থে। অভিধানে অনুষ্ঠিত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি খদ্দর, ক্ষতি, খবর, বাস, বিবর্ণ, বনলতা, তেল, তৈয়ার, তোষা, ময়না, মহিম, মাতৃ। ঠিক আছে। একটা প্রশ্ন 100% পাবেন এই সামনের পরীক্ষায়। 100% এখান থেকে একটা প্রশ্ন পাবেন। ঠিক আছে। কোত্থেকে বলেন তো? আবিধানিক বর্ণানুক্রম থেকে। কোত্থেকে? আবিধানিক বর্ণানুক্রম। দিস ইজ নিউ টপিক আমাদের। এটা টোটালি পারি না। হ্যাঁ, এটা শিখিয়ে দিচ্ছি এখন। অভিধানিক বর্ণানুক্রম, এখান থেকে একটা প্রশ্ন আমাদের 100% থাকবে। ঠিক আছে। দেখেন তো এটা পারেন কিনা। বাহ, সবার তো আনসার রাইট। ভেরি গুড। কেমনে পারতেছেন? ও আচ্ছা, সব বিগত বছর প্রশ্ন দেখা। আচ্ছা, একটা প্রশ্ন হ্যাঁ পরীক্ষা আসছিল, বুঝতে পারছি। তার মানে এই প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের পড়ার মতো। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। মনে রাখা সহজ উপায়, যার সাথে যার মিল সে তার পাশে বসবে। যার সাথে যার মিল সে তার কোথায় বসবে বলেন তো? সে তার পাশেই বসবে। ওকে। আচ্ছা, কার সাথে কার মিল দেখেন। তার মানে যার সাথে যার মিল সে কি বসবে? তার পাশেই বসবে। আমাদের ইংরেজি ডিকশনারিতে যেরকম ভাবে এ বি সি ডি দেয়া, বাংলার অভিধানে একটু কি দেয়া বলেন তো? চেঞ্জ করা। একটু কি করা? চেঞ্জ করা। কি চেঞ্জ করা দেখেন। প্রথমে স্বরবর্ণ, স্বর থেকে শুরু। ঠিক আছে। স্বরবর্ণের সাথে চলে আসছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু নরমালি কি ব্যঞ্জন বর্ণের লাস্টে, কিন্তু আবিধানিক বর্ণানুক্রমে সেইটা কোথায় চলে আসছে? স্বরবর্ণের পরে চলে আসছে। কোথায় চলে আসছে? স্বরবর্ণের পরে চলে আসছে। তাহলে স্বরবর্ণের পর তিনটা, একটা হচ্ছে অনুস্বার, আরটা হচ্ছে বিসর্গ, আর একটা কি চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু কোথায়? স্বরবর্ণের ঠিক পরে। তার মানে ও ও ও এর পরে কি? অনুস্বার, তারপরে কি বিসর্গ, তারপর চন্দ্রবিন্দু। ক্লিয়ার এই পর্যন্ত? তারপর দেখেন ব্যঞ্জন বর্ণ, চন্দ্রবিন্দুর। হ্যাঁ, এইটার
সরসরা রস্ব দীর্ঘ রস্ব দীর্ঘ রি এ ওই উ ও ও এর পরে এই তিনটা, ঠিক আছে? আচ্ছা, তারপর ব্যঞ্জন বর্ণ শুরু। কি শুরু বলেন তো? ব্যঞ্জন বর্ণ শুরু। তাহলে ব্যঞ্জন বর্ণ শুরু যদি হয়, প্রথমে আছে ক, কর পরে কি আছে জানেন? ক্ষিয়। কর পরে কি আছে? ক্ষিয়। তাহলে ক ক্ষিয়, তারপর হচ্ছে খ, তারপর গ ঘ অ চ ছ বর্গীয় জ জ ইয়, ঠিক আছে? তারপর হচ্ছে ট ঠ ড ড মূর্ধন্য, স্যার পরের ওয়ার্ডগুলি সিকোয়েন্সে যাবে। এই যে ড, ডর সাথে কি চলে আসছে বলেন তো? ডয় শূন্য। ডর সাথে কি চলে আসছে? ঢয় শূন্য। তাহলে ডর সাথে ডয় শূন্য একটা মিল আছে না? এই ফুটাটা যদি না দেই তাহলে ডর মতোই তো দেখতে, তাই না? তাহলে ডর সাথে কি আসবে? ডয় শূন্য। ঢর সাথে কি আসবে? ঢয় শূন্য। ঢর সাথে কি আসবে? ঢয় শূন্য। অন্তস্থ জ্বর পরে কি আসবে বলেন তো? অন্তস্থ অ। অন্তস্থ জ্বর পরে কি আসবে? অন্তস্থ অ। তারপর তর পরে কি আসবে? খণ্ডত। তর পরে কি আসবে? খণ্ডত। তার মানে এগুলো বাদে আর বাদ বাকি যেভাবে ব্যঞ্জন বর্ণ আছে ঠিক সেভাবে হবে, ঠিক আছে? তার মানে কর পরে ক্ষিয়, ক্ষিয় পরে খ গ গ অ চ ছ বর্গীয় জ জ ইয় ট ট ড ট ঠ ড। তাহলে ডর পরে চলে আসছে ঢয় শূন্য র। ঢর পরে কি চলে আসছে? ঢয় শূন্য র, ঠিক আছে? অন্তস্থ জ্বর পরে কি চলে আসবে? অন্তস্থ অ। তর পরে কি চলে আসবে? খণ্ডত। এইগুলোর বাদ বাকিতে ব্যঞ্জন বর্ণ যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এখন আবিধানিক বর্ণানুক্রম কোনটা? যে এইটা আমাদের কি থাকবে? সাজানো থাকবে। কি থাকবে বলেন তো? সাজানো থাকবে। একদম সহজ ভাবে যদি উদাহরণ দিই, দেখেন আমি এখানে কি লিখলাম? কলা, ঠিক আছে? ক। আমি তারপর কি লিখলাম বলেন তো? গম। তাহলে কর পরে কি আসছে? গ আসছে। তার মানে এটা সিকোয়েন্স কি আছে বলেন তো? ঠিক আছে, কর পরে গ। এন্ড গর পরে যদি আমি কি দেই, যেমন দিলাম আপনার খই, ঠিক আছে? কি চলে আসছে? খ চলে আসছে। তার মানে ক তারপর গ, কিন্তু খটা কি ব্যতিক্রম না? ক গ, গর পরে গর পরের বর্ণ আসার কথা ছিল, কিন্তু কি চলে আসছে? গর আগের বর্ণ খ চলে আসছে। তাহলে কি সিকোয়েন্স ঠিক আছে? না। তার মানে কি আবিধানিক বর্ণক্রম হবে না? কি বলেন তো? হবে না। ক্লিয়ার? তার মানে অভিধানে যেভাবে আছে আমার কি থাকতে হবে? ঠিক সেভাবে কি থাকতে হবে? মিল থাকতে হবে। এটার মিল তো নাই। আচ্ছা বলতেছি, এটার শুরুর বর্ণ কি? ক, ঠিক আছে? এইটার শুরুর বর্ণ কি? গ। আবার এটার শুরুর বর্ণ কি? খ। তাহলে এখন দেখেন অভিধানিক বর্ণানুক্রম কি ঠিক আছে? কর পরে খ হওয়ার কথা ছিল না, কিন্তু কি কর পরে গ আসছে, গর পরে কি চলে আসছে? খ চলে আসছে। কিন্তু খটা তো গর আগে হওয়ার কথা ছিল, রাইট? আমি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন কলা, কলার পরে আমি যদি খই দিতাম, খইয়ের পরে কি দিতাম? গম দিতাম, তাহলে আবার কি ছিল বলেন তো? ঠিক ছিল। তাহলে কি ঠিক ছিল? এখন কি বুঝছেন একটু? ওকে, এখানে আছে। স্যার একটা কথা বলবো। বলেন। স্যার প্রথম ওয়ার্ডটা সিকোয়েন্সে মিললে পরের ওয়ার্ডগুলি কি দেখার দরকার নাই নাকি? না হচ্ছে পুরো ওয়ার্ডগুলি প্রত্যেকটা মাস্ট বি, প্রথমটা যদি মিলে যায় এরপরে আমার কি একার আকার দেখা দরকার, বুঝছেন? বর্ণ দেখা দরকার। এটা দেখলে বুঝবেন। প্রথমে কি আছে? খ। ক্লিয়ার? এরপরে কি আছে বলেন তো? ক্ষিয়। তাহলে কি খর পরে কি ক্ষিয় নাকি খর আগে ক্ষিয়? এটা বলেন। তাহলে এটা কি হবে? হবে না। দেখেন এখানে কি আছে? ব। এখানে কি আছে? ব। এখানে কি আছে? ব। তাহলে তিনটা বর্ণ কি বলেন তো? সেম না? তাহলে এটা বাদ। এটা নিয়ে আমরা কি আলোচনাই করব না। কিন্তু এখানে প্রথমে কি আছে বলেন তো? চন্দ্রবিন্দু। কি আছে? চন্দ্রবিন্দু। পরে কি আছে? রস্বইকার। ওকে, তারপর কি আছে? অ। তাহলে সিকোয়েন্স কি ঠিক আছে? না স্যার, না। এটাও কি হবে না? ডি নাম্বারটা দেখেন, ম, আবার ম, আবার কি ম। তাহলে কি মটা আমরা বাদ দিয়ে দিব। মটা কি করবো বলেন তো? বাদ দিয়ে দিব। এরপর এখানে কি আছে? মর সাথে কি আছে? স্বর আছে। এখানে কি আছে বলেন তো? রস্বই আছে। এখানে কি আছে? আকার আছে। তার মানে স্বরের পরে রস্বই, রস্বইর পরে আ। তাহলে সিকোয়েন্স কি মিলছে?
Yes, sir. তাহলে কি এটাও বাদ, তিনটা বাদ দিলে অপশন তো এটাই হয়ে যায়। তারপর এটা বুঝাই দিচ্ছি, দেখেন ত ত ত মিলছে, তাহলে এটা বাদ। এরপর দেখেন এ কার্ড, এই যে প্রথম আমরা এ কার্ড দিলাম, এরপর কি ওই কার্ড, এই যে আমরা পরে ওই কার্ড দিলাম, এরপর কি ও কার্ড, এরপর আমরা কি দিলাম ও কার্ড দিলাম, এ কার্ড ওই কার্ড ও কার্ড। এখন কি সিকোয়েন্স ঠিক আছে? তাহলে কোনটা আনসার হবে? আচ্ছা, হয়ের পরে থাকলো সমস্যা নাই, আপনি এখানে দেখেন না আকারটা কোথায় আসছে, পরে আসছে। এটা দেখেও তো আপনি আনসার করতে পারবেন। তাহলে কি আবিধানিক বর্ণক্রম একটু কি বুঝতে পেরেছেন? অনেকটাই বুঝছি। আচ্ছা এটা একটা প্রবলেম ছিল স্যার। আচ্ছা, এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে 100% পারবো। জাস্ট এটা একটু মাথায় রাখেন, আর 2-4টা উদাহরণ আপনারা দেখলে মিলাতে পারবেন। এটা একটা ক্লাস আছে, এই ক্লাসটা যদি করতাম তাহলে হয়তো আর ভুল হতো না, কিন্তু আপনাদের তো এই টাইম নাই আজকে, বুঝতে পেরেছেন? আরেকটা এক্সাম্পল দেওয়া যাবে স্যার, এক্সাম্পলে তো অভাব নাই, এক্সাম্পল তো দেয়া যাবে। একটু দিলে স্যার। যেমন আমি লিখলাম কি গমন, কি লিখছি বলেন তো? গমন। তারপর লিখলাম হচ্ছে আপনার কলম, ঠিক আছে। তারপর লিখলাম আপনার খাতা। ধর এটা একটা অপশন, আর একটা অপশন লিখতেছি, লিখলাম ফল। কি অবস্থা স্যার, বলেই তো যারা এত আমরা শুনিয়ে দিয়েছে। তারপর কি লিখলাম ময়না, ঠিক আছে। তারপর লিখলাম লবণ। এখন দেখেন তো কোনটা মিল আছে এখানে? উপরটা মিল আছে নাকি নিচেটা মিল আছে? নিচেটা মিল আছে। এটা কি গ, এখানে কি ক, এখানে কি খ। তাহলে প্রথমে আমরা কি প্রথম বর্ণটা নিব, তাহলে এটা সিকোয়েন্স কি ঠিক আছে? না, তার মানে কি ভুল। এটা দেখেন ফ, ফর পর কি ম, মর পর কি ল, তাহলে প ফ ব ভ ম, তারপর কি অন্তঃস জ অন্তঃস্বর ল। তাহলে এটার সিকোয়েন্স কি আছে বলেন তো? ঠিক আছে, তাহলে আনসার কি 2 নাম্বার রাইট। এটার মেইন ব্যাপার হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো আপনারা একদম ভালো করে মাথায় কি রাখতে হবে। যদি ব্যঞ্জন বর্ণগুলো ভালো করে না রাখেন তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে? ওকে, 26 নাম্বার আনসার দেন। 26 লিখে আনসার দেন। 26 কি হবে? বাংলা মৌলিক স্বরধ্বনি সংখ্যা কয়টি? 8টি, 11টি, 7টি, 9টি। বাহ, 26 আনসার সবার রাইট। আচ্ছা, এখন সহজ একটা কোশ্চেন আনসার দেন। মৌলিক স্বর বর্ণ কয়টি বলেন তো দেখি, পারেন কিনা? মৌলিক স্বর বর্ণ কয়টি? মৌলিক স্বর বর্ণ কয়টি? 6টি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটু মাথায় রাখেন, মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টি, আর মৌলিক স্বর ধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বর ধ্বনি হচ্ছে 7টি, আর মৌলিক স্বর বর্ণ কয়টি? 6টি। কয়টি বলেন তো? 6টি। ওকে, 26 গণ 27। শব্দকে পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় কি? প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ। 27 লিখে আনসার দেন। 27 লিখে সবাই একটু কমেন্টে আনসার দেন। 27 লিখে আনসার দেন। বাহ বাহ, 27 আনসার সবাই পারছেন, থ্যাংক ইউ সো মাচ। সহজ একটা সংজ্ঞা আছে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে পদ কাকে বলে বলেন তো? বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। এই সংজ্ঞাটা যদি আমরা জানি তাহলে এটার আনসার কি একদম সহজ। তাহলে শব্দকে পদ যদি করতে হয় তাহলে আমাদের কি যুক্ত করতে হবে? বিভক্তি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? বিভক্তি যুক্ত করতে হবে। 28 নম্বর, স্বভাবত মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে কোন শব্দে? বিপণী, রুক্ষিণী, ব্রাহ্মণী, হরিণী। 28 লিখে আনসার দেন। 28 স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে যে শব্দে? বিপণী, রুক্ষিণী, ব্রাহ্মণী, হরিণী। বাহ,
বাহ, বস সবাই। তাহলে কি হবে বলেন তো? বিপণী। স্বভাবতই মূর্ধন্য কি? যেটা নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত। আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে কি আছে? একটা কবিতা আছে, এটা আমাদের একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, চাণক্য মাণক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শুনিত মনি, স্থানগুণ পূর্ণবিনী, ফণিয়নি বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতে পানি, গৌণ কোন ভানপন শান, চিক্কন নিকন্তন, কফনি বনি গুণ, গণনা পিনাক পণ্যবান। ঠিক আছে, তাহলে বিপণী কি বলেন তো? স্বভাবতই মূর্ধন্যশের শব্দ। 29, এক পয়সার বাসে কাব্যের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। আরে বানানটা ঠিক হয় নাই, বলেন কোনটা রাইট? কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, কায়কোবাদ, তারপর কি রবীন্দ্রনাথ ঠাকুর। 29, ওকে, সবার আনসার রাইট। 29 কি বলেন তো? 2। 29 এ কত? 2। 30, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র। চলিত রীতির প্রবর্তক। লিখে আনসার দেন। বাহ, প্রমথ চৌধুরী, ভেরি গুড, ভেরি গুড, সবার আনসার রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর 31 এ যান। আমরা কিন্তু 35টা কোশ্চেন মাত্র, এরপরে কিন্তু আমরা যে সাজেশনটা দেওয়ার কথা সেটা দিব। ঠিক আছে, আর একটু ধৈর্য ধরে থাকেন। প্রমিত বানানে লেখা শব্দটি হলো বৈপরীত্য, আয়ত্তীকরণ, একত্রিত, ধূলিকণা। 31, 31 নাম্বারে একটু বুঝে শুনে আনসার দেন। মুস্তাফিজুর রহমান 31, 2। ওকে ওকে, মুফাজ্জল মে 31, 2, ভেরি গুড, ভেরি গুড। আয়নুল ইসলাম 2, দিনা 2, রহমত 2, সজীব 2, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি বলেন তো? আয়ত্তীকরণ। কজ বৈপরীত্য বানান ভুল। বৈপরীত্য কি হবে বলেন তো? বৈপরীত্য কি হবে? বৈপরীত্য। একত্রিত হবে না, কি বলেন তো? একত্র। শব্দটা কি? একত্র। ধূলিকণা, তাহলে কি হবে? দীর্ঘকার হবে। কি হবে বলেন তো? দীর্ঘকার হবে, ধূলিকণা। 32 নাম্বার, চর্যাপদ কি? একগুচ্ছ ধর্মোপদেশ, সাধন সঙ্গীত, জীবনাচরণ পদ্ধতি, দেবী বন্দনা। 32 লিখে আনসার দেন। 32 লিখে আনসার দেন, সবাই একটু 32 লিখে আনসার দেন। চর্যাপদ হলো এক গুচ্ছ ধর্মোপদেশ, সাধন সঙ্গীত, জীবন আচরণ পদ্ধতি, দেবী বন্দনা। কোনটা আনসার হবে? বাহ, সবার আনসার রাইট, সাধন সঙ্গীত। তাহলে চর্যাপদ কি ধরনের গ্রন্থ বলেন তো? সাধন সঙ্গীত। কি সঙ্গীত? সাধন। 33, সোনারতরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রতিফলন ঘটেছে। বাঙালির জাতীয়তাবাদে, আত্মদর্শন ও ত্যাগবোধে, বৈষ্ণব প্রেম চেতনায়, উপনিবেশ বিরোধিতায়। 33, ভেরি গুড। 33 কি বলেন তো? 2। ঠিক আছে, 33 কি? 2। 34, নন্দিত নরকে উপন্যাসে রূঢ় বাস্তবতাবোধ যে শৈলীতে পেয়েছে তা কি? পরাবাস্তববাদ, বাস্তববাদ, ন্যারেটিভ সাইকো ড্রামা, নিঃসঙ্গ প্রতিক্রিয়াবাদ। 34 লিখে আনসার দেন। এটার তো কমেন্ট দেখা যাচ্ছে না পেজে। 34 লিখে আনসার দেন। 34 লিখে আনসার দেন। তাহলে কি হবে বলেন তো? বাস্তববাদ। কি হবে? বাস্তববাদ। 35, নিচের কোনটি সাহিত্যিকের গদ্য ভাষায় গঠনগত রূপক সর্বাধিক ব্যবহৃত? মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সৈয়দুল্লাহ, আবু ইসহাক। সবাই 35 লিখে আনসার দেন।
35-এর 1 1 1 1 2 নিচের কোন সাহিত্যিকের গদ্য ভাষায় গঠনগত রূপক সর্বাধিক ব্যবহৃত? ওকে, তাহলে কি आंसर হবে? মানিক বন্দ্যোপাধ্যায়। কি বলেন তো? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই 35 ছিল আমাদের आंसर। ওকে, নিউ পেজে গেলাম। নিউ পেজে কোথায় যাব? হ্যাঁ, বলেন। এই প্রশ্নটা ক্লাসে পিডিএফ এ দিতে বলে হ্যাঁ, দিয়ে দিবে। আচ্ছা, আমাদের প্রশ্নটা আসবে তিনটা টাইপ থেকে। হ্যাঁ, প্রথম হচ্ছে ব্যাকরণ, তারপর আসবে হচ্ছে সাহিত্য। পিডিএফ দিবেন না? হ্যাঁ, টোটালটারই পিডিএফ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বিরোচন। ওকে, আচ্ছা, ব্যাকরণ থেকে কয়টা আসতে পারে দেখেন। ব্যাকরণ থেকে আমাদের কোশ্চেন আসতে পারে 10 থেকে 12টা। কয়টা বলেন তো? 10 থেকে 12টি। ওকে, সাহিত্য থেকে কোশ্চেন আসতে পারে 7 থেকে 8টি। কয়টি? 7 থেকে 8টি। বিরোচন থেকে কোশ্চেন আসতে পারে 5 থেকে 6টি। কয়টি? 5 থেকে 6টি। ওকে, তাহলে হচ্ছে আবার বলতেছি, আমাদের টোটাল কোশ্চেন আসবে কয়টা? 25টা। কয়টা? 25টা। এই 25টা কোশ্চেনের প্যাটার্নটা কি দেখেন। আমরা অনেকে ব্যাকরণ পড়তে একদম কি হয়ে যায়? শেষ হয়ে যায়। না, শুধু ব্যাকরণ থেকেই আসবে না, আমাদের প্যাটার্ন হচ্ছে তিনটা। প্রথমত হচ্ছে কি ব্যাকরণ অংশ, তারপর কি সাহিত্য অংশ, তারপর কি বিরোচন অংশ। আবারও বলতেছি, ব্যাকরণ, সাহিত্য, বিরোচন। তাহলে ব্যাকরণ থেকে আসবে 10 থেকে 12টি প্রশ্ন, সাহিত্য থেকে আসবে 7 থেকে 8টি প্রশ্ন, বিরোচন থেকে আসবে 5 থেকে 6টি প্রশ্ন। এখন আসেন যে স্যার, তাহলে ব্যাকরণের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট? চলেন আমরা দেখি ব্যাকরণের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এক নম্বর লিখেন আভিধানিক বর্ণানুক্রম। আভিধানিক বর্ণানুক্রম, এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপর 2 নম্বর লিখেন সন্ধি। 3 নম্বর লিখেন সমাস। 4 নম্বর লিখেন শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ। ওকে, 5 নম্বর লিখেন উপসর্গ। 6 নম্বর লিখেন প্রকৃতি প্রত্যয়। এগুলো হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু সাজানো। ঠিক আছে, যে এই টপিকগুলো থেকে আমাদের কি প্রশ্ন অনেক বেশি দিয়ে থাকে। তারপর লিখেন পদ প্রকরণ। পদ প্রকরণ, কারক বিভক্তি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, তবে এইবার আসার সম্ভাবনা কি অনেকটাই বেশি। কারক বিভক্তি। ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, একটা প্রশ্ন মাস্ট বি পাবেন। বানান, উচ্চারণ, নিউ টপিক, আগে আসতো না বাট ইদানিং আসতেছে, এবং আর্টস ফ্যাকাল্টি আগের কোশ্চেনও কি উচ্চারণ থেকে কোশ্চেন দিয়েছে, এই জন্য কি উচ্চারণ টপিকটা আমি দিয়ে দিলাম। উচ্চারণ টপিকটাকে আমি দিয়ে দিলাম। তাহলে 11টা কি টপিক হয়ে গেল আমাদের। লাস্ট অপপ্রয়োগ কোশ্চেনটা দিয়ে দিলাম, টপিকটা দিয়ে দিলাম অপপ্রয়োগ। এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে আবিধানিক বর্ণানুক্রম, সন্ধি, সমাস, শব্দের শ্রেণী বিভাগ, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, কারক বিভক্তি, ধ্বনি ও বর্ণ, বানান, উচ্চারণ, অপপ্রয়োগ, এই 12টা টপিক আমাদের ভালো করে, খুব ভালো করে পড়ে যেতে হবে। তাহলে মোটামুটি ভাবে ব্যাকরণ থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো কি পারার পসিবিলিটি আমাদের অনেক 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 বেশি। ঠিক আছে,
সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? অথবা যারা পেজে আছেন সবাই একটু শেয়ার করে রাখেন, যে কোনো সময় আপনি ক্লাস দেখতে পারবেন, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে রাখেন। তারপর হচ্ছে আপনার সাহিত্য অংশ। সাহিত্যের মধ্যে কি কি আছে? প্রথমেতে প্রাচীন যুগ, প্রাচীন যুগ থেকে একটা কোশ্চেন মাস্ট বি পাবেন। প্রাচীন যুগ থেকে একটা কোশ্চেন কি মাস্ট বি পাবেন। মধ্যযুগ থেকে একটা কোশ্চেন কি মাস্ট বি পাবেন, মধ্যযুগ। আমাদের হচ্ছে বিসিএস সিলেবাস অনুযায়ী যে 11 জন লেখক আছে, হ্যাঁ 11 জন লেখকই আমরা খুব ভালো করে পড়ব। পত্র পত্রিকা থেকে একটা কোশ্চেন মাস্ট বি পাবেন, পত্র পত্রিকা। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ। এখান থেকে আমরা কি একটা কোশ্চেন পাবো লাস্ট, উপাধি ও ছদ্মনাম। এখান থেকে আমরা কি উপাধি, ছদ্মনাম এবং উক্তি, এই 6টা টপিক যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা না হলেও 4 থেকে 5টা প্রশ্ন কি মাস্ট বি পাবো, মাস্ট বি, ঠিক আছে? প্রাচীন যুগ, মধ্যযুগ, বিসিএস এর 11 জন লেখক, পত্র পত্রিকা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, আর কি উপাধি, ছদ্মনাম, উক্তি। উপাধি, ছদ্মনাম, উক্তি। স্যার সাল করতে হবে, সাল থেকে কি প্রশ্ন আসবে? কিসের সাল? ওই যে পত্র পত্রিকার পত্রপত্রিকা, তারপর হচ্ছে গ্রন্থ কবে প্রকাশিত, জন্ম মৃত্যু। আসার তো সম্ভাবনা আছে, তারপর না পড়লে চলবে, কারণ আমাদের সাহিত্য থেকে 8টা প্রশ্নই পারতে হবে না, আপনি 2-1টা ছুটলে সমস্যা নাই। তবে এইগুলো একটু ভালো করে পড়েন, হ্যাঁ? রবীন্দ্রনাথ, নজরুল একটু ভালো করে দেখবেন, 2টা থেকে 1টা প্রশ্ন, 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, ঠিক আছে? সাহিত্য গেল। তারপর হচ্ছে আপনার বিরোচন পার্ট। 1 নাম্বার হচ্ছে আপনার সমার্থক শব্দ। তারপর যে 2 নাম্বার লিখেন এক কথায় প্রকাশ। তারপর 3 নাম্বার হচ্ছে বাগধারা, মাস্ট বি আসবে বাগধারা থেকে। 4 নাম্বার লিখেন বিপরীত শব্দ। আর 5 নাম্বার হচ্ছে পারিভাষিক। এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাবেন, কারণ এখান থেকে আমাদের কয়টা প্রশ্ন আসে? 5 থেকে 6টা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো যদি কমন পেয়ে যান তাহলে বাংলায় আপনি পেয়ে যাবেন 20+ মার্কস। 20+ মার্কস কে আপনি বাংলা পেয়ে যাচ্ছেন। তবে এই জিনিসগুলো আপনার কি ভালো করে রিভিশন দিয়ে যেতে হবে। সমর্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, তারপর কি পারিভাষিক শব্দ। ওকে, এই ছিল আমার বাংলা টোটাল সাজেশন। এবং এইভাবে যদি আপনি পড়েন তাহলে 100% আপনি কি বাংলায় ভালো একটা মার্কস পাবেন। কোশ্চেন যেই ফ্যাকাল্টি করুক, জানি আমরা আর্টস ফ্যাকাল্টি করবে, একটু কঠিন হবে, হার্ড হবে, কিন্তু আপনার তো পড়ে যেতে হবে, তাই না? তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইল, এবং বাংলা প্রশ্নটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হোক এবং ভালো রেজাল্ট করেন, এইটাই কি চাই। আর আপনি হ্যাঁ আজকে পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।